হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। দুর্নীতি রুখতে শর্ত দিন, কিন্তু বন্ধ করা যাবে না। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নির্দেশ আদালতে। 1 আগস্ট থেকে রাজ্যে আবার মনরেগা প্রকল্প শুরুর নির্দেশ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে থাকতে পারে সাবোটাজ। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। গ্রাউন্ড টেকনিশিয়ানদের মোবাইল বাজেয়াপ্ত করে চলছে তদন্ত। ওড়িশায় থাবা বসালো কলেরা। মারা গিয়েছেন 11 জন, আক্রান্ত 2000-এরও বেশি মানুষ। ওড়িশার 30টি জেলাকেই দেওয়া হয়েছে উচ্চ মাত্রার সতর্কবার্তা। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদি, জানালেন অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য। উঠে এলো ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার প্রসঙ্গ। কানাডায় G7 সম্মেলনে 10 ঘণ্টায় 12টি বৈঠক মোদির। কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার প্রস্তাবে রাজি নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। ইসরায়েলকে সন্ত্রাসবাদে ইহুদি সরকার বলেও তো ট্রাম্পের হুঁশিয়ারির পরই যুদ্ধ শুরুর ঘোষণা তার। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 585 জন, আহত 1326 জন। তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা ট্রাম্পের। 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করতে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে মমতা বলেন, আমরা রিভিউ পিটিশন করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন, আগে তো টাকা দিন। 4 বছর হয়ে গেল, একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা। ইমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। হোয়াট ইজ দ্য মোরালিটি? দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলা আমি বলছি পরে, মোর পাওয়ার টু ডেমোক্রেসি। ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, লং লিভ ডেমোক্রেসি। এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে। আমার কথা হচ্ছে, আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। They bulldoze the state economy and all state government the fundamental rights also. If emergency you are saying more power to democracy, are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের এজেন্ডা, आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। পুরোপুরি সন্ত্রাসের পরিবেশ। শর্ত সাপেক্ষে হাইকোর্টের অনুমতি পেয়ে মহেশতলা গিয়ে সেখানকার এলাকা পরিদর্শনের পর এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব
ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করবে। আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্র সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে। রাজ্যে গত 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল। কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। হাইকোর্টে এই মামলা বিচারাধীন। আদালত জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটি বন্ধ রাখা যাবে না। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হলো বুধবার থেকে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন দুয়ারে রেশনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছাবে জগন্নাথ প্রভুর মহাপ্রসাদের বাক্স। সেই মতো বুধবার থেকে শুরু হলো প্রসাদ বিতরণ। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিকভাবে এর দায়িত্বও দিয়ে দিয়েছিলেন তিনি, যদিও বিরোধী দলের মত ছিল এই সবই নাকি ভাওতা। পাড়ার দোকানের মিষ্টি নাকি আসবে আম জনতার ঘরে, সেই সমস্ত বঞ্চনার জবাব দিল সরকার। শুরু হলো প্রসাদ বিতরণের কাজ। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথ দেবের ছবি বাংলার মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সমস্ত রেশন ডিলারের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। একটি করে বাস্ক প্রতি পরিবার পিছু দেওয়া হবে। এই মহাপ্রসাদের বাস্কে থাকছে একটি প্যারা, গজা এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও মন্দিরের ছবি। বুধবার সকাল থেকেই বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ এবং সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাস্ক বিতরণ করছেন রেশন দোকান থেকেই। আগামী রথযাত্রার মধ্যে রাজ্যের সর্বত্র সাধারণ মানুষের কাছে পৌঁছবে এই মহাপ্রসাদ, এমনটাই জানাচ্ছেন রেশন ডিলাররা। তবে অন্য ধর্মের মানুষ এই প্রসাদ নিতে পারবেন কিনা সেই প্রসঙ্গে তারা জানিয়েছেন, রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছে আছে প্রসাদ গ্রহণ করার তারা অবশ্যই গ্রহণ করবে। এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না। যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা জানাচ্ছেন, বেশ কিছুজন মানুষ যারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে যেতে পারেন না, তাদের জন্য দীঘায় করা হয়েছে জগন্নাথ মন্দির। কিন্তু এমনও কিছু মানুষ রয়েছেন যারা শারীরিকভাবে সক্ষম এবং বৃদ্ধ কিংবা পয়সার অভাবে দীঘায় যেতে পারবেন না। তাই তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হয়ে রাজ্যের প্রত্যেকটি ঘরে প্রভু জগন্নাথের এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে স্যাবোটেজ থাকলেও থাকতে পারে। তদন্তকারী দলের সদস্যরা সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দিচ্ছেন না। তদন্ত এখনো প্রাথমিক স্তরে থাকলেও যেটুকু জানা যাচ্ছে তাতে কোনো ষড়যন্ত্রের আভাস সম্ভবত গোয়েন্দারা পেয়েছেন। যেসব টেকনিশিয়ান ওড়ার আগে বিমানটিকে পরীক্ষা করেছিলেন তাতে সবার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গত 2-3 মাসে তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছেন তার খুঁটিনাটি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গত সপ্তাহে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171। 242 জন যাত্রীর মধ্যে প্রাণ হারিয়েছেন 241 জন। মর্মান্তিক এই দুর্ঘটনা তদন্তে নেমেছে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক একাধিক সংস্থা। আর সেই তদন্তে এখন গুরুত্ব পেয়েছে একটি গুরুতর প্রশ্ন, এই দুর্ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর নেতৃত্বে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত। সহযোগিতায় রয়েছে গুজরাট পুলিশ, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং GDCA। এর পাশাপাশি বিমানের নির্মাতা বোয়িং কোম্পানির দেশ আমেরিকার জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড NTSB একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, আহমেদাবাদ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা বিমানটিকে ওড়ার ছাড়পত্র দিয়েছিলেন। তাদের ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি ছাড়াও স্যাবোটেজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অর্থাৎ বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো চক্রান্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার দিন 12 জুন বোয়িং 787 ড্রিমলাইনারটি ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে। এই প্রথমবার কোনো বোয়িং 787 ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় পড়ল। পাইলট মেডে কল করে পাঠিয়েছিলেন বলেই জানা গেছে। তার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার। এই দুই ডিভাইসে ধরা রয়েছে বিমানের শেষ মুহূর্তের গতি, উচ্চতা, ইঞ্জিন ও যন্ত্রাংশের অবস্থা, পাইলটদের কথোপকথন, বিপদ সংকেত সবকিছুই। সেগুলি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা চলছে হঠাৎ কি করে এমন ঘটনা ঘটল যা এত বড় মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল। তদন্তে সহযোগিতা করতে ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন বোয়িং, আমেরিকার FAA, NTSB এবং ব্রিটেনের অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। বোয়িং এর নির্মিত বিমান বিধ্বস্ত হওয়ায় আন্তর্জাতিকভাবে এই তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারও সরব। অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহেল জানিয়েছেন, কেন্দ্রের নিয়োগ করা তদন্ত প্যানেল আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন, দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি ষড়যন্ত্রের সম্ভাবনাকেও সমান গুরুত্ব দিয়ে দেখছেন তারা। তাই গোটা প্রক্রিয়াটি আপাতত বহু স্তরে ভাগ করে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে ভারতের আকাশপথে যাত্রী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে তার নিরসনে খুব দ্রুত এবং স্বচ্ছ একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট সামনে আসবে বলেই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। 12 বগি নয়, এবার শিয়ালদা আর হাওড়া লাইনে চলবে 16 বগি ট্রেন। এক্সাইডে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকাল ট্রেন পরিষেবা মসৃণ করার জন্য 16 আর 20 বগি ট্রেন তৈরির উদ্যোগ নিচ্ছেন ভারতীয় রেল। এর জন্য তৈরি করা হয়েছে একটি নতুন কারখানা। প্রথম দফায় 100টি ট্রেন তৈরি হবে। দেশের রেল পরিকাঠামোকে আরও উন্নত এবং যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন 16 ও 20 বগির নতুন মেমু ট্রেন তৈরি করা হবে। 100টি ট্রেন তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর কয়েকটি পাবে হাওড়া এবং শিয়ালদা ডিভিশন। এই ঘোষণার ফলে রাজ্যের অন্যতম ব্যস্ত ও চাপযুক্ত 2 শাখা হাওড়া মেন লাইন এবং শিয়ালদা দক্ষিণ ও মেন লাইনের যাত্রীদের জন্য স্বস্তির খবর আসতে চলেছে। বর্তমানে দৈনিক হাজার হাজার যাত্রী এই রুটগুলিতে যাতায়াত করেন, কিন্তু বগির সংখ্যা কম হওয়ায় অনেক সময় যাত্রীদের দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে হয়। বিশেষ করে অফিস টাইমে অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হয় যাত্রী ও রেল কর্মীদের। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই যাত্রী সংগঠন ও সাধারণ মানুষ বড় মাপের ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন। রেলমন্ত্রী জানান, 16 ও 20 বগির মেমু ট্রেনগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হবে এবং এগুলি তৈরি করা হবে সম্পূর্ণ দেশীয় কারখানায়। এই ট্রেনগুলির নির্মাণ শুরু হবে শীঘ্রই এবং পর্যায়ক্রমে এগুলো দেশের বিভিন্ন ব্যস্ত রুটে চালু করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ব রেলের অধীনস্থ হাওড়া ও শিয়ালদা শাখায়, যেখানে প্রতিদিন প্রায় 30 লক্ষ যাত্রী যাতায়াত করেন। पैसेंजर गाड़ियों को अपग्रेड करने के लिए 100 मेन लाइन EMU, जिसको शॉर्ट फॉर्म में मेमू बोलते हैं, ऐसी गाड़ियां बनाई जाएंगी। अभी जनरली मेमू बनती है 8 कोच या 12 कोच की, अब बनाई जाएगी 16 कोच और 20 कोच की। इससे देश में जितनी हमारी शॉर्ट डिस्टेंस की कम्यूट है, शॉर्ट डिस्टेंस का ट्रेवल है, उसका बहुत बड़ा लाभ होगा। বর্তমানে অধিকাংশ মেমু বা EMU ট্রেন 9 বা 12 বগির, কিন্তু যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় সেই সংখ্যাটি দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত বলে বিবেচিত হচ্ছিল। নতুন 16 ও 20 বগির ট্রেন চালু হলে প্রতি ট্রিপে অনেক বেশি যাত্রী পরিবহন করা যাবে। ফলে ভিড় কমবে, যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সময় মতো পৌঁছানোর নিশ্চয়তাও বাড়বে। রেল দফতর সূত্রের খবর, এই দীর্ঘ বগির ট্রেন চালাতে স্টেশনের প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর কাজও শুরু হয়েছে। হাওড়া, শিয়ালদা, খড়গপুর, রানাঘাট, বারুইপুর, লিলুয়া, দমদম প্রভৃতি গুরুত্বপূর্ণ স্টেশনে পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। একই সঙ্গে ট্রেনগুলির টেকনিক্যাল মান বজায় রাখতে আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ ও মেইনটেনেন্স সেন্টারও গড়ে তোলা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মন্দারমণির উত্তাল সমুদ্রে বেপরোয়াভাবে স্নান করতে নেমে তলিয়ে গেল 3 পর্যটক। ওই পর্যটকদের ডুবতে দেখে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে স্পিড বোট নিয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে কর্তব্যরত পুলিশ ও স্থানীয়রা। মন্দারমণি থানার সূত্রের খবর, পর্যটকরা মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সঙ্গে সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করেই তারা সমুদ্রের গভীরে চলে গিয়েছিলেন, আর তারপরেই বিপজ্জনক এই ঘটনাটি ঘটে। মন্দারমণি
এমনই উত্তাল সমুদ্রে বেপরোয়াভাবে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 পর্যটক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলের দিকে। ওই পর্যটকদের ডুবতে দেখে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে স্পিড বোট নিয়ে তাদের উদ্ধার কার্যে ঝাঁপায় কর্তব্যরত পুলিশ ও স্থানীয়রা। এদের মধ্যে 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে জানায়, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো পর্যন্ত একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। মন্দারমণি কোস্টাল থানা সূত্রে জানানো হয়েছে মৃত পর্যটক বারাসাতের বাসিন্দা, নাম হোসান হোসেন, বয়স 16। হাসপাতালে চিকিৎসাধীন অপর এক পর্যটকের বাড়ি মধ্যমগ্রামে, নাম শেখ আনিস ইসলাম, বয়স 18। এখনো আদাহাটার বাসিন্দা জিয়াউল হক নিখোঁজ রয়েছে। সমুদ্রে তলিয়ে যাওয়ায় জিয়াউল হকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পর্যটকরা অন্যদের মতোই সমুদ্র স্নানে নেমেছিল। তবে সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই বেশ খানিকটা গভীরে চলে যান ওই 3 পর্যটক। ঢেউয়ের ধাক্কা সামলে তারা আর ফিরতে পারছিলেন না। ঘটনাটি দেখতে পেয়ে সমুদ্রের পাড়ে অবস্থিত পর্যটকদের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। ঘটনা নজরে আসতেই স্পিডবোট নিয়ে উদ্ধারে ঝাঁপায় পুলিশ। অচেতন অবস্থায় 2 পর্যটককে উদ্ধার করা গেলেও ঢেউয়ের ধাক্কায় একজন তলিয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। মন্দারমণি থানা সূত্রে খবর, পুলিশের প্রাথমিক অনুমান ওই পর্যটকরা মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নানে নেমেছিলেন। সেই সঙ্গে সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই তারা বিপজ্জনকভাবে গভীরে চলে গিয়েছিলেন। আর তারপরেই সেই বিপজ্জনক ঘটনাটি ঘটে। এই মুহূর্তে নিখোঁজ পর্যটকের সন্ধানে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে নিম্নচাপের প্রভাব, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই আবহে জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট 35,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে বলে খবর। জল ছাড়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে নিম্ন দামোদর উপত্যকার বাসিন্দাদের। আগামী দিনে আরও বৃষ্টি হলে কত পরিমাণ জল ছাড়া হবে সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বর্ষার প্রথমেই ডিভিসি জল ছাড়তে শুরু করেছে, এরপর পরিস্থিতি কি হবে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে বলে খবর। মৌসুমের শুরুতে রূপালী শস্য ইলিশে ভরপুর হয়ে ফিরছে একের পর এক মৎস্যজীবী ট্রলার। দক্ষিণ 24 পরগনার নামখানা বন্দরে ইতিমধ্যেই 30 থেকে 50 টন ইলিশ নিয়ে নোঙর ফেলেছে বেশ কয়েকটি মাছ ধরা নৌকো। প্রতিটি ইলিশের ওজন 800 গ্রাম থেকে 1 কেজির আশেপাশে, যা এই সময়ের জন্য অত্যন্ত আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞ। সোমবার সকাল থেকেই নামখানা বন্দরের পাইকারি বাজারে শুরু হয়ে গেছে ইলিশ বিক্রি। বাজারে প্রথম দফায় ইলিশ নামতেই তা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে। মূলত সুন্দরবন উপকূল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চলা ট্রায়াল ফিশিংয়ে এই সফলতা ধরা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন। নামখানার মৎস্যজীবী নেতা বিশ্বজিৎ মাঝি হাই নিউজকে বলেন, এই বছরে সাগরে ইলিশের আনাগোনা বেশ ভালো। গত কয়েকদিনের যাত্রায় প্রায় সব ট্রলারই রূপালী ফসল নিয়ে ফিরেছে। বড় আকারের মাছ যেমন ধরা পড়েছে, তেমনই সংখ্যা যথেষ্ট আশাবঞ্জক। এটা যদি বজায় থাকে তবে আগামী সপ্তাহ থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে। এটা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়। অন্যদিকে রাজ্য মৎস্য দফতরের এক কর্তা জানান, এই মুহূর্তের তথ্য অনুযায়ী মাছের পরিমাণ ও গড় ওজন দুটোই ইতিবাচক। ফলে সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও থাকবে সাধারণের নাগালে। বাঙালির রান্নাঘরে ইলিশ ফিরবে বলেই আমাদের অনুমান। গত বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতেই বড় আকারের ইলিশ ধরা পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ বাজারে উঠছে ব্যাপক হারে। একাধিক পাইকারি ব্যবসায়ীর দাবি, প্রথম দফায় মাছের দর কিছুটা বেশি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে তা কমে আসবে। নামখানা বন্দরের এক মাছ ব্যবসায়ী রমেশ হালদার জানান, আজকে যে মাছ উঠছে তা দেখতে বেশ ভালো, বড় ইলিশ চকচকে। আজ হয়তো কেজি প্রতি দাম থাকবে 1200 থেকে 1400 টাকার মধ্যে, তবে এক সপ্তাহের মধ্যেই তা নামবে 800 থেকে 1000 টাকায়। সরবরাহ বাড়লে দাম আরও কমবে।
পূর্ব অভিজ্ঞতা বলছে যদি এই প্রবণতা বজায় থাকে তবে রাজ্যের বাজারগুলিতে আগামী 2 সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ পৌঁছে যাবে। এতে খুশি শুধু ব্যবসায়ী বা মৎস্যজীবীরাই নন, খুশি শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষজন। এই বছর বর্ষা অপেক্ষাকৃত নিয়মমাফিক এসেছে। সাগরের লবণাক্ততা, তাপমাত্রা ও জলস্রোতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সাগরের লবণাক্ততা, তাপমাত্রা ও জলস্রোতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মৎস্যজীবীরা মনে করছেন পরিবেশগত এই সামঞ্জস্যের ফলেই ইলিশের আগমন সময় মতো ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষা প্রায় ঢুকেছে বাংলায়, এখন সময় ইলিশের। মৎস্যজীবীদের জালে ভালোই আমদানি হচ্ছে ইলিশের, কিন্তু তাতে পড়ল বাধা। মৎস্যজীবীদের এই মুহূর্তে গভীর সমুদ্রে যাওয়ার উপরে জারি হলো নিষেধাজ্ঞা। নদীতে মাইকিং করে শুরু হয়েছে প্রচারও। গত 14 তারিখ ব্যান পিরিয়ড শেষ হওয়ার পরে 15 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে মৎস্যজীবীরা। ইতিমধ্যেই কোনো মৎস্যজীবী ইলিশ নিয়ে ফিরেছে, কেউ কেউ এখনো পর্যন্ত মাছের মুখ দেখতে পারেনি। তার মধ্যেই আবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগাম সতর্কতায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে জারি হলো নিষেধাজ্ঞা। 18 তারিখ এবং 19 তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে। কাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল আছে, তারা ফিরতে শুরু করে দিয়েছে। কলকাতায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার, বেলা বাড়লেও রোদের দেখা নেই। সঙ্গে চলছে টিপ টিপ করে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টির বেগও বাড়ছে। তবে একটানা বৃষ্টিতে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।